আজকের ঘটনার প্রবাহ নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছিলাম বঙ্গভবনে রুদ্ধদ্বার একটি বৈঠক হলো সব নেতাকর্মীদের সঙ্গে। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এবং রাষ্ট্রপতিও কিছুক্ষণ আগে বলেছেন দ্রুত সময় অন্তর্বর্তী সরকার নির্বাচন দেয়া হবে। সব মিলিয়ে কি হচ্ছে, সার্বিক চিত্র কেমন দেখলেন? সব মিলিয়ে সর্বশেষ রাষ্ট্রপতি যেই কয়টা বিষয়ে মোটা দাগে কথা বলেছেন সেখান থেকে দেশের গন্তব্য কী হবে তার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। তার মধ্যে প্রথম কথা তিনি যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন, যেটি আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আপনি জানেন যে আমাদের সংবিধানে কিন্তু বলা আছে সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, কিন্তু এর ব্যতিক্রম উদাহরণও কিন্তু বাংলাদেশে আছে। সংবিধান যেই প্রসঙ্গ বলেছি এই জন্য যে এরই মধ্যে আমরা একটা তথ্য জেনেছি যে 2-1 দিনের মধ্যে সংসদ হয়তো ভেঙে দেওয়া হতে পারে। সংবিধান কিন্তু সংসদ ভেঙে দেওয়ার দায়িত্বটি কিন্তু প্রধানমন্ত্রীকে দিয়েছে। প্রধানমন্ত্রী এখানে কিন্তু সাংবিধানিক একটা ফাঁক ফোকর রয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন। এখন আসলে সংসদ একমাত্রই রাষ্ট্রপতি কিন্তু সংবিধান ভেঙে ফেলতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন, এবং এটি কিন্তু তার, যেহেতু তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক সেই হিসেবে তার দায়িত্ব রয়েছে। কিন্তু এই যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এই সংবিধান যে এই কথাটি বলেছে, এর বাইরে কিন্তু যে নির্বাচন কমিশনের যেই আরপিও আছে, রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার, অর্থাৎ যেটিকে আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ বলি, সেখানে কিন্তু দৈব দুর্বিপাকের কথা বলা আছে, যেটি প্রধান নির্বাচন কমিশনার চাইলে নির্বাচনকে বিলম্বিত করতে পারেন। আর সেই ক্ষমতা তারা আছে। সেটি যদি দেশে যুদ্ধ বিগ্রহের মতো অবস্থা হয়, কিংবা দেশে যদি কোনো ধরনের মহামারী আকার ধারণ করে, দেশে যদি এই সমস্যাগুলোর ক্ষেত্রে বন্যার মতো বড় ভয়াবহ ঘটনা ঘটে, আইনে কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া আছে। তো সব মিলিয়ে দেশের এখন যেই মোটা দাগে যেই দৃষ্টিটি সবার, যে আসলে দেশের সংস্কারের দিকে সবাই এখন মনোযোগ দিচ্ছেন। সাধারণ মানুষও নির্বাচনের আলোচনা তাদের মধ্যে আছে, কিন্তু নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার কারা হিসেবে দায়িত্ব নেন, তারা কী ধরনের রূপরেখা তৈরি করে দেন। বাংলাদেশের যেই সমস্যাগুলো নিয়ে বারবার কথা হচ্ছিল যে একজন মানুষ দিনের পর দিন হয়তো প্রধানমন্ত্রী থাকেন, এটি হয়তো বাংলাদেশের মানুষ, এই আলোচনাটি আছে যে এইটি বাতিল করে উন্নত বিশ্বে যেভাবে একজন প্রার্থী দুইবারের বেশি, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না বা সরকার প্রধান হিসেবে থাকতে পারেন না, সেই নিয়মগুলো একটা আসার একটা কথা রয়েছে। পাশাপাশি দেশের আইন সংস্কারের কথা রয়েছে। এখন এগুলো আসলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবে তাদের হাত দিয়ে কতটা করা সম্ভব বা পরবর্তীতে কীভাবে যাবে, এই আলোচনাগুলো রয়েছে। এবং পুরো প্রেক্ষাপটটা কোটা সংস্কার থেকে শুরু গণ অভ্যুত্থান, এই প্রেক্ষাপটে যেই হচ্ছে ছাত্র, যেটি আজকেও সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে সব কিছু সংস্কার প্রয়োজন, এবং আপনি যেটি বলছিলেন দায়িত্ব কারা নেয় সেটিও এখন দেখার বিষয়। সব মিলে ছাত্রদের যেই আগামীতে যে ভূমিকা, সেটি কি হতে যাচ্ছে? ছাত্ররা তো এরই মধ্যে বলেছে যে তারা 24 ঘন্টার মধ্যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা দিবে। তারা যেটি বলছে যে তারা আসলে কারা কারা এই সরকারে থাকবে সেই ধরনের একটি প্রস্তাবনা হয়তো তাদের মধ্যে থেকে আসতে পারে। যেহেতু 158 জনের মতো একটি সমন্বয়ক কমিটি তাদের রয়েছে, এর মধ্যে মূল সমন্বয়ক 48 জনের মতো, আর বাকিরা সহ সমন্বয়ক। তাদেরকে তারা হয়তো নিজেরা আলোচনা করবেন, তাদের মধ্য থেকে প্রস্তাবনা আসবে, এটা তারা সর্বসম্মতিক্রমে তারা পাশ করে নেবেন। তাদের যেই সংসদ রয়েছে বা তাদের যে ফোরাম রয়েছে সেখান থেকে পাশ করে নেবেন। পাশাপাশি সেখানে হয়তো তারা তাদের শিক্ষক বা নাগরিক সমাজের প্রতিনিধিরা আছে, সেখান থেকে হয়তো কিছু পরামর্শ আসতেই পারে, এবং সেই পরামর্শের আলোকে তারা যে রূপরেখাটি তৈরি করবেন সেটি হয়তো তারা বঙ্গভবন পর্যন্ত পৌঁছে দিবেন। বঙ্গভবনে আজকে যে দৃশ্যটি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল নয়, কারণ গত 15 বছর ধরে আমরা দেখেছি যে নির্বাচনের আগে পরে বা বিভিন্ন সময় শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু বসা হয়েছে। অনিবন্ধিত বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা বিভিন্ন সময় নিবন্ধনের আবেদন করে থাকেন, কিন্তু নিবন্ধন তারা পাননি। বিশেষ করে জামাত নিবন্ধিত রাজনৈতিক দল না, আরও অনেকগুলো দল আছে তারা নিবন্ধিত রাজনৈতিক দল না। তাদেরকেও আজকে আমরা দেখেছি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে, পাশাপাশি সেনাপ্রধান তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন। সব মিলিয়ে এটি কিন্তু একটি রাজনৈতিক সমঝোতার বিষয় রয়েছে, একটি রাজনৈতিক উইলের বিষয় রয়েছে কিন্তু, কারণ এখন আসলে পুরোপুরি সংবিধানই যে সব সমস্যার সমাধান করে দিতে পারবে আপাতত দৃষ্টিতে এটি মনে হচ্ছে না। কারণ সংবিধান তো বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সেহেতু এখন যেহেতু দলীয় সরকার আর থাকছে না, মানে দলীয় সরকার
সরকার তিনি পদত্যাগ করেছেন এবং এটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের ছিল, সে কারণে প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে। যেটি আমি এর আগের সংবাদেও বলেছিলাম সহকর্মী গালিবের সঙ্গে, যে 90-এর গণ-অভ্যুত্থানের পর যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল, যে বিচারপতি শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে এবং একটি নিরপেক্ষ সরকার তার মাধ্যমে গঠিত হয়েছিল, প্রথমবারের মতো তার অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেটি কোনোভাবে সংবিধানে ছিল না। তিনিও কিন্তু প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি যখন বসেছিলেন, তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে এটি বলেছিলেন যে যেটি সংবিধানে নাই, তারা রাজনৈতিক দলগুলোকে তিনি এই প্রতিশ্রুতিটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তিনি নিয়েছেন যে যেই ক্ষমতায় আসুক, এই যে নিরপেক্ষভাবে তিনি যেভাবে হোক তিনি নির্বাচন পরিচালনা করে দিচ্ছেন বা একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করে দিচ্ছেন, এটি পরবর্তীতে সংবিধানের অংশ করতে হবে, পরবর্তীতে করা হয়েছিল। কিন্তু এরপরে বিএনপি সরকারের 91 নির্বাচনে বিএনপি সরকার আসে, 96-তে বিএনপি সরকার তারা দায়িত্ব নেওয়ার পর তাদের অধীনে একটি নির্বাচন হয়, যেটি 96 বাংলাদেশের যতগুলো সরকার ছিল সবচেয়ে ছোট মেয়াদের সরকার বলা হয় এটিকে। 15ই ফেব্রুয়ারি নির্বাচন বলে যেটি ইতিহাসে রয়েছে। সেই নির্বাচনে যখন বিএনপি বাধ্য হয়েছিল যে সেখানেও একটি রাজনৈতিক আন্দোলনের মুখে কিন্তু বিএনপি বাধ্য হয়েছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা দেখেছি 2001-এর নির্বাচনের 90 দিনের আগেই 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, তাদের অধীনে 2001-এর নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও বিএনপি ক্ষমতায় এসেছিল 96-তে, প্রথমে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। তারপরে 2008-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অন্য আরেকটি প্রেক্ষাপটে। সেখানে আমরা দেখেছি 1-11 সরকার এসেছিল, সেনা সমর্থিত 1-11 সরকার এসেছিল। সে 1-11 সরকার নিয়ে কিন্তু নানা ধরনের জানা অজানা কথা কিন্তু তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ তিনি তার শান্তির স্বপ্নে বইতে লিখে গিয়েছেন। তিনি বলেছেন, তিনি একটি কথা আমি সেই বইতে পড়েছি, যে তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন, তিনি রাষ্ট্রপতির কাছে যখন যাচ্ছিলেন দেশে জরুরি অবস্থা জারির প্রস্তাবনা নিয়ে, তিনি বলেছিলেন যে আমি অনেকটা জীবন হাতে নিয়ে রাষ্ট্রপতির দরবার হলে গিয়েছিলাম, যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে মনে করতেন যে আমি আসলে দেশের শান্তি ভঙ্গ করার জন্য এসেছি, তিনি কিন্তু আমাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারতেন। এবং রাষ্ট্রপতি যদি কোনো কারণে মনে করতেন যে উনি রাষ্ট্রপতিকে ভুল বোঝাচ্ছেন, রাষ্ট্রপতি কিন্তু তাকে গ্রেপ্তার আদেশ দিতে পারতেন। সেই কথাটি তিনি বলেছেন। পরবর্তীতে রাষ্ট্রপতিকে তিনি যে কোনোভাবে বোঝাতে সক্ষম হয়েছিল, দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। সেই প্রেক্ষাপটে 1-11 সরকার 2 বছরের মতো সময় কিন্তু 1-11 সরকার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছে। তারপর 2008-এর নির্বাচনে যেই সরকারের প্রধান উপদেষ্টা ছিল ফখরুদ্দিন আহমেদ, আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, এবং 2008-এর নির্বাচনে আমরা দেখেছি তাদের অধীনেই নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2011 সালে বিচারপতির হাইকোর্টের একটি রায়ে তত্ত্বাবধায়ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়া হয়। এবং তারপর থেকে যে কয়টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 3টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 3টি সংসদ নির্বাচনই কাভার করার সৌভাগ্য আমার হয়েছিল। 2014-এর নির্বাচন, 2018-এর নির্বাচন এবং সর্বশেষ যেই নির্বাচনটি গিয়েছিল। তার আগে আমরা যেটা আলোচনা করছিলাম সার্বিক যে প্রেক্ষাপট 96 থেকে শুরু করে বাকি যে নির্বাচনগুলো, সেই নির্বাচন নিয়ে বলছিলেন, সব সার্বিক মিলে তখন যে পরিস্থিতি আর বর্তমানের যেই পরিস্থিতি একেবারে আলাদা। এখনকার পরিস্থিতির সঙ্গে বর্তমানে আমি সেটাই বলছিলাম যে 2024-এর সর্বশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছিল এবং এর মধ্যে 2টি নির্বাচন বিএনপি সহ তার সমমনা যে দলগুলো রয়েছে তারা বর্জন করেছিল। 2008-এর নির্বাচনে, 2014 নির্বাচনে তারা না যাওয়ার কারণে 154টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছিল, যেটি অনেক বড় একটি সংকট তৈরি করেছিল রাষ্ট্রে। এরপরে সেই নির্বাচনে যে কয়টি আসনে নির্বাচিত হয়েছিল সেখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে এসেছিল। তারপরে 2018 সালের নির্বাচনে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও তারা বলেছে যে আসলে তারা আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে যেতে চায়। সেই নির্বাচনে বিএনপি 6টি আসন পেয়েছিল এবং সেখানেও জাতীয় পার্টি বিরোধী দলে যায়। তারপর থেকে তারা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বলে তারা ঘোষণা দিয়েছিল এবং পরবর্তীতে 2018 পরে তারা কোনো স্থানীয় সরকার নির্বাচনেও কিন্তু অংশগ্রহণ করেনি। এবং আমরা সেটাই দেখেছি, ইউনিয়ন নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন সহ সিটি কর্পোরেশন কোনো নির্বাচনে তারা দলীয়ভাবে অংশগ্রহণ করেনি। তারপরে 2024-এর নির্বাচন, তো যেটি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করেনি এবং সেই নির্বাচনও আওয়ামী লীগ অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় আসে। এবং সর্বশেষ এখন যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল সেটি আসলে আমি যদি বলি যে 90-এর গণ অভ্যুত্থানের পর, কারণ এটি তো এক ধরনের গণ অভ্যুত্থানের পর যেই প্রেক্ষাপট
প্রেক্ষাপট ছিল যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বা একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে দেশের সমস্যাকে সমাধান করা হয়েছিল, এখন হয়তো সেদিকেই যাচ্ছে। বলছিলেন আপনি ব্যক্তিগত ক্যারিয়ারে অনেকগুলো নির্বাচন কভার করেছেন, এর পাশাপাশি এখন যেই পরিস্থিতিতে আসে সামনে হবে যে নির্বাচনের কথা বলছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে বিএনপির কথা বারবার চলে আসে, অনেকেই আগ্রহের সঙ্গে রয়েছেন। এই যখন নির্বাচন হবে তখন নির্বাচনের যে সার্বিক যে প্রক্রিয়াটা রয়েছে সেখানে কয়টি কিছু এবং কিভাবে নির্বাচন হতে পারে এই বিষয়ে কি মনে হচ্ছে? এখানে আজকে আমরা দেখেছি রাষ্ট্রপতির সঙ্গে অনেকগুলো অনিবন্ধিত রাজনৈতিক দলও কিন্তু বৈঠকে অংশগ্রহণ করেছে। এখন 2008-এর নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের যে নিয়ম, এই নিয়ম বিধান কিন্তু ছিল না। রাজনৈতিক দল সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনে অংশ নিতে পারত। এখন কিন্তু নির্বাচন কমিশনের যারা নিবন্ধিত দল তারা নির্দিষ্ট প্রতীকে অংশ নিতে পারবেন, তবে যারা অনিবন্ধিত রাজনৈতিক দল তারা তাদের মতো করে কিন্তু স্বতন্ত্রভাবে রাজনৈতিক দল না হয়েও কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে যেই নির্বাচন রাজনীতির মাঠে শক্ত অবস্থানে রয়েছেন কিন্তু নিবন্ধনে নাই, আর সেই রাজনৈতিক দলগুলোর গন্তব্য কী হবে সেটি কিন্তু একটা আলোচনার দাবি রাখে। রাষ্ট্রপতি কিন্তু বিএনপি চেয়ারপারসনের ব্যাপারে একটি কথা বলেছেন যে তাকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সেটিও এখন একটি বড় প্রভাব আগামীর রাজনীতির মাঠে ফেলবে। তারেক রহমান তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। এই বিষয়গুলোর সার্বিক প্রেক্ষাপটের মধ্যে কিন্তু একটা বড় প্রভাব ফেলবে, কিন্তু সেই প্রেক্ষাপট তৈরি হওয়ার আগে রাষ্ট্রের যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কতটা সুনিপুণভাবে করা যায়, রাষ্ট্রের আইনি কাঠামো সংস্কার করা যায়, রাষ্ট্রের যেই দীর্ঘদিন ধরে আমলাতন্ত্রের যে জট রয়েছে সেই জট কতটুকু সংস্কার করা যায়, এখন কিন্তু মানুষের দৃষ্টি সেদিকে, সেই বিষয়গুলোই কিন্তু এখন আলোচনার সংস্কারের